প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই লকডাউনে ঘরে বসে অনলাইনের ক্লাসগুলো ঠিকমতো ফলো করবে। আজ আমি নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের দ্রবণ এবং দ্রাব্যতা সম্পর্কে আলোচনা করব। দ্রবণ এবং দ্রাব্যতা। প্রথমে আমি একটি বিকার নিয়েছি, এই বিকারে কিছুটা পরিমাণ জল নিয়েছি। জল নেওয়ার পরে আমি কিছুটা চিনি এখানে যোগ করে এটাকে ভালো করে নেড়ে দিলাম। তাহলে কি দেখা যাবে, যেটা একটা সমসত্ব মিশ্রণ উৎপন্ন হবে এবং এটাই হলো দ্রবণ। তাহলে এখানে দ্রবণে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জল, যেটার পরিমাণ বেশি, সেটাকে আমরা বলছি দ্রাবক, এবং যেটার পরিমাণ কম অর্থাৎ চিনি, সেটাকে আমরা বলছি দ্রাবক। অর্থাৎ দ্রবণ সমান দ্রাবক যুক্ত দ্রাবক বা দ্রাবযুক্ত দ্রাবক। তাহলে এখানে দ্রবণের এটা একটা সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয়েছে। এর প্রতিটি অংশের গঠন, উপাদান এবং ধর্ম একই। অর্থাৎ এই উপরের কিছুটা অংশ যতটা মিষ্টি লাগবে, ঠিক নিচের ওই পরিমাণ অংশটা একই মিষ্টি লাগবে। তাহলে দ্রবণের সংজ্ঞা আমরা বলতে পারি যে দ্রবণ হলো একটি সমসত্ব মিশ্রণ যার প্রতিটি অংশের গঠন, ধর্ম এবং উপাদান একই, এবং এই উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। সেই সমসত্ব মিশ্রণকে আমরা বলছি দ্রবণ। দ্রবণ সমান দ্রাবক যুক্ত দ্রাবক। বিভিন্ন প্রকার দ্রবণের উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরো তরল তরল দ্রবণ, অর্থাৎ দ্রাবকটাও তরল, দ্রাবটাও তরল, এরকম উদাহরণ আমরা দিতে পারি। যেমন ধরো জল যুক্ত অ্যালকোহল। আর কঠিন আর তরল তো আগেই দিয়েছি। এবং গ্যাস গ্যাস দ্রবণ উদাহরণ হিসাবে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে বাতাস। এই বাতাসে মূলত দুটো গ্যাস থাকে, নাইট্রোজেন এবং অক্সিজেন। এই দুটো গ্যাসের মিশ্রণে ছাড়াও আরো কিছু গ্যাস থাকে সামান্য পরিমাণে। সুতরাং বিভিন্ন প্রকার দ্রবণের আমরা এরকম উদাহরণ দিতে পারি। তাহলে এরপরে আমরা আসছি দ্রবণের যে দ্রাবের কোণার ব্যাস অনুযায়ী আমরা দ্রবণকে তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে, প্রথম হচ্ছে তোমার প্রকৃত দ্রবণ, দু নম্বর হচ্ছে কলয়েড দ্রবণ, আর তিন নম্বর হচ্ছে প্রলম্বন বা সাসপেনশন। তাহলে এই তিন প্রকার দ্রবণ। দ্রাবের কোণার ব্যাস, এই প্রকৃত দ্রবণে দ্রাবের কোণার ব্যাস 10⁻⁻8 সেন্টিমিটার বা তার চেয়ে ছোট, অর্থাৎ 10⁻⁹ সেন্টিমিটার ইত্যাদি। দ্রাবের কোণার ব্যাস যদি এরকম হয়, তখন সেই দ্রবণটাকে আমরা বলবো প্রকৃত দ্রবণ। কলয়েড দ্রবণের ক্ষেত্রে দ্রাবের কোণার ব্যাস 10⁻⁻5 সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার যদি হয়, তখন সেই দ্রবণটাকে আমরা বলছি কলয়েড দ্রবণ। এবং প্রলম্বন বা সাসপেনশন, এটার কোণাগুলির ব্যাস হচ্ছে 10⁻⁻4 সেন্টিমিটার বা এর চেয়ে বড় মানে 10⁻⁻3 সেন্টিমিটার ইত্যাদি। অর্থাৎ এখানে দ্রাবের কণাগুলি যথেষ্ট ভারী। তাহলে এই তিন রকম দ্রবণ। প্রকৃত দ্রবণের উদাহরণ জল, চিনির যে শরবত, সেটা প্রথমেই বলেছি। কলয়েড দ্রবণের উদাহরণ ভাতের ফ্যান, দুধ, রক্ত, এগুলো হচ্ছে কলয়েড দ্রবণ। আর প্রলম্বন বা সাসপেনশন কাদা জল বা জলে চকের গুঁড়ি
যদি আমরা গুলে দিই সেটা হচ্ছে প্রলম্বনের উদাহরণ। তাহলে এই তিন প্রকার দ্রবণের যদি পার্থক্য বলে তখন আমরা একটা পার্থক্য দিতে পারবো যে তাদের কণাগুলির ব্যাস। 2 নম্বর পার্থক্য আমরা কি দিতে পারি, যে প্রকৃত দ্রবণটা সমসত্ব এবং স্বচ্ছ, চিনি যে দ্রবণটা সেটা সমসত্ব এবং স্বচ্ছ, কলয়েড দ্রবণটা অসমসত্ব এবং অস্বচ্ছ, যেমন ভাতের ফেন। এবং প্রলম্বন যে দ্রবণটা সেটাও কিন্তু অসমসত্ব এবং অস্বচ্ছ। 3 নম্বর পার্থক্য আমরা কি দিতে পারি, যে প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলি খালি চোখে দেখা যায় না, এমনকি আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্রেও আমরা দেখতে পাবো না, এত সূক্ষ্ম। আর কলয়েড দ্রবণ যেটা রয়েছে সেখানে দ্রাবের কণাগুলির আমরা খালি চোখে দেখতে পাবো না, কিন্তু আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্রে দেখতে পাবো। আর প্রলম্বন এই দ্রবণের ক্ষেত্রে আমরা দ্রাবের কণাগুলি খালি চোখেই দেখতে পারবো, মানে চোখের গুড়িগুলো আমরা বাইরে থেকে খালি চোখেই দেখতে পাবো। 4 নম্বর পার্থক্য, প্রকৃত দ্রবণে দ্রাবের কণাগুলিকে আমরা সাধারণ ফিল্টার পেপার বা পার্চমেন্ট ফিল্টার পেপার দিয়ে দ্রাবের কণাগুলিকে আমরা ছাঁকতে পারবো না। কলয়েড দ্রবণের ক্ষেত্রে দ্রাবের কণাগুলি আমরা সাধারণ ফিল্টার পেপার দিয়ে ছাঁকতে পারবো না, কিন্তু পার্চমেন্ট ফিল্টার পেপার ভেদ করে দ্রাবের কণাগুলি যেতে পারে না। আর প্রলম্বনের ক্ষেত্রে এটা এরকম দ্রবণটা রেখে দিলেই অভিকর্ষ বলের প্রভাবে দ্রাবের কণাগুলি তলায় থিতিয়ে যায়, মানে সাধারণ ফিল্টার পেপার দিয়েই আমরা দ্রাবের কণাগুলিকে আলাদা করতে পারবো। আর একটা পার্থক্য আমি দিতে পারি যে টিন্ডাল এফেক্ট। এই টিন্ডাল এফেক্ট এটা প্রকৃত দ্রবণের ক্ষেত্রে দেখা যায় না। কলয়েড দ্রবণ এবং প্রলম্বন এই দ্রবণের ক্ষেত্রে টিন্ডাল এফেক্ট দেখা যায়। টিন্ডাল এফেক্ট জিনিসটা কি, মনে করো একটা তুমি বিকারে প্রকৃত দ্রবণ নিয়েছো, আর একটা বিকারে মনে করো তুমি কলয়েড দ্রবণ নিয়েছো, ধরো ভাতের ফেন, স্টার্চ, গাম ইত্যাদি, এগুলো হচ্ছে কলয়েড দ্রবণ। তাহলে এখানে যদি তুমি টর্চ, এখানে যদি লাইট দাও, লাইট দিলে দেখতে পাবে লাইটের যে আলোটা এখানে যখনই আসছে লাইটের আলোটা, তখন কি হবে, লাইটের আলোটা এড়িয়ে চলে যাবে, অর্থাৎ এই দ্রবণটা মানে দ্রাবের কণাগুলোকে আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাবো না, দৃশ্যমান হবে না, পাস করে যাবে। আর কলয়েড দ্রবণের ক্ষেত্রে যখন আলোটা যাবে তখন এখানে যে দ্রাবের কণাগুলো আছে সেখানে আলো পড়ে চারিদিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ বাইরে থেকে দ্রাবের কণাগুলি দৃশ্যমান হবে। আর প্রলম্বনের ক্ষেত্রেও এই টিন্ডাল এফেক্ট দেখা যাবে। তাহলে এই 3 প্রকার দ্রবণের আমরা পার্থক্য এইভাবে আমরা দিতে পারি। এরপরে আমরা আসছি কলয়েড দ্রবণ। এই কলয়েড দ্রবণ কণাগুলির ব্যাস, দ্রাবের কণাগুলির ব্যাস আগেই বলেছি 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটারের মধ্যে। আর এই কলয়েড দ্রবণের ক্ষেত্রে আমরা এর 2টো অংশ থাকে, অর্থাৎ দ্রবণের ক্ষেত্রে যেটা দ্রাবক এবং দ্রাব বলছিলাম, এই কলয়েড দ্রবণের ক্ষেত্রে যে 2টো অংশ থাকে, একটা হচ্ছে বিস্তার মাধ্যম আর একটা হচ্ছে বিস্তৃত দশা। অর্থাৎ যেটা দ্রাবক ছিল সেটাই এখানে বিস্তার মাধ্যম, আর ওখানে যেটা দ্রাব ছিল সেটা এখানে বিস্তৃত দশা। তাহলে বিস্তার মাধ্যমটা পরিমাণটা বেশি, বিস্তৃত দশাটা ওই বিস্তার মাধ্যমে ইতস্ততভাবে চারিদিকে বিক্ষিপ্ত থাকে। তাহলে এই কলয়েড দ্রবণের বিভিন্ন রকমের উদাহরণ আমরা দিতে পারি। তাহলে এই বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা, যেমন ধরো বিস্তৃত দশা আর এটা হচ্ছে বিস্তার মাধ্যম।
যেমন কঠিন 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 কঠিন, বিস্তার মাধ্যমটাও কঠিন, বিস্তৃত দশাটাও কঠিন। এরকম কলয়েড দ্রবণের উদাহরণ কি আছে? এরকম কলয়েড দ্রবণের উদাহরণ যেমন ধরো পিতল, পিতলে কপার 70%, জিঙ্ক 30%। আবার বিস্তৃত দশাটা আমি কঠিনই রাখছি, বিস্তার মাধ্যমটা আমি তরল করলাম। তাহলে তরলে বিস্তৃত দশাটা কঠিন, সেরকম হচ্ছে গোল্ড সল্ট। আবার বিস্তৃত দশাটা কঠিনই রাখছি, আর এটা গ্যাস, বিস্তার মাধ্যম যেটা বেশি সেটাকে আমি গ্যাস। তার উদাহরণ কি আছে? তার উদাহরণ হচ্ছে ধোঁয়া। এরকম অনেক উদাহরণ নিতে পারি। এবারে বিস্তৃত দশাটা আমি তরল নিতে পারি, আর এটাকে আমি ধরো কঠিন নিলাম। তাহলে বিস্তৃত দশাটা কঠিন, বিস্তৃত দশাটা তরল, আর বিস্তার মাধ্যমটা হচ্ছে কঠিন। তাহলে এখানে কি উদাহরণ আমরা দিতে পারি? যেমন এখানে দিতে পারি দই, জেলি। এইটাকে আমরা বলি জেল। এটার আরেকটা, এই কলয়েড দ্রবণটার নাম হচ্ছে জেল। তাহলে জেল কাকে বলে? এরকম ছোট কোশ্চেন দিতে পারে। জেল হচ্ছে যে কলয়েড দ্রবণের বিস্তার মাধ্যম কঠিন এবং বিস্তৃত দশাটা তরল, সেটাকে আমরা বলছি জেল। আবার এখানে তরল তরল কলয়েড দ্রবণ, এটা হচ্ছে দুধ। এই ধরনের কলয়েড, এই যে কলয়েড দ্রবণ, এটাকে আমরা বলছি ইমালশন বা অবদ্রব। ইমালশন, ইমালশন পরীক্ষায় পড়ে যে ইমালশন কি? তাহলে ইমালশন হচ্ছে একটা কলয়েড দ্রবণ যার বিস্তার মাধ্যম তরল এবং বিস্তৃত দশাটাও তরল, তবে এরা অমিশ্রণীয়, মানে মিশ খাবে না। যেমন তেল আর জল, তেল আর জল দুটোই তরল, সেটা একটা ইমালশনের উদাহরণ, এই যে কলয়েড দ্রবণটা। কিন্তু এটাকে আবার মিক্সড করার জন্য আমরা এখানে সাবান ইউজ করতে পারি। সাবানের উপস্থিতিতে তেল আর জল ভালোভাবে মিশেছে। তাহলে এই সাবানটা এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইমালশন কারক, অর্থাৎ একটা ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধির জন্য ইমালশন কারকের প্রয়োজন হয়। তাহলে তরল কঠিন, তরল তরল, এবারে আবার তরল গ্যাস। এর উদাহরণ কি দিতে পারি? বিস্তার মাধ্যমটা গ্যাস, বিস্তৃত দশাটা তরল। তাহলে তার উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরো কুয়াশা, মেঘ, এগুলো হচ্ছে এর উদাহরণ। সেরকম আমরা গ্যাস, গ্যাস তরল, অর্থাৎ বিস্তার মাধ্যমটা হচ্ছে তরল আর বিস্তৃত দশাটা হচ্ছে গ্যাস। এরকম উদাহরণ হচ্ছে সোডা ওয়াটার বা লেমনেড। অর্থাৎ মিষ্টি জলে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা থাকে, তাহলে সোডা ওয়াটার আমরা দিতে পারি। আর বিভিন্ন প্রকার, তাহলে এখানে আমরা গ্যাস, কঠিন, তার উদাহরণ আমরা দিতে পারি ঝামা পাথর বা কেক। কার্বন ডাইঅক্সাইড থাকে এই কঠিনের মধ্যে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা ওর মধ্যে থাকে। সুতরাং এইভাবে আমরা বিভিন্ন কলয়েড দ্রবণের উদাহরণ দিতে পারি। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন জেল কাকে বলে পড়তে পারি, ইমালশন কাকে বলে, ইমালশন কারক কি, আবার সল, সল যেমন ধরো কঠিন তরল, গোল্ড সল। তাহলে
এই ছোট ছোট জিনিসগুলো এখান থেকে তৈরি করে রাখবে। এরপর আমরা দ্রবণ এটাকে এর গাঢ়ত্ব অনুযায়ী আমরা দ্রবণকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ গাঢ়ত্ব অনুযায়ী, একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এই 3 প্রকার দ্রবণ গাঢ়ত্ব অনুযায়ী। যেমন ধরো সম্পৃক্ত দ্রবণ আমরা কোন দ্রবণকে বলবো, ওই একটা বিকারে নির্দিষ্ট পরিমাণ তুমি জল নিয়েছো, আর ঘরের উষ্ণতাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এরপরে তুমি চিনি যোগ করছো, চিনি গুলে গেল, আরো যোগ করলে গুলে গেল, তাহলে আরো চিনি যোগ করলে, কিন্তু একটা সময় আসবে যখন দেখতে পাবে যে চিনি আর গুলছে না, এখানে তলায় চিনিটা জমা পড়ে যাচ্ছে। তখন এই যে উপরের যে দ্রবণটা, এই দ্রবণটাকে আমরা বলছি সম্পৃক্ত দ্রবণ। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ হলো সেই দ্রবণ যে দ্রবণে সর্বাধিক পরিমাণ দ্রাব ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে দ্রবীভূত থাকবে। অসম্পৃক্ত দ্রবণ অর্থাৎ ওই নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে যে পরিমাণ দ্রাব থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়, তার থেকে যদি কম পরিমাণ দ্রাব থাকে তখন সেই দ্রবণটাকে আমরা বলছি অসম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণটা হচ্ছে একটা বিশেষ শর্তে হয়, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণে যতটা দ্রাব দ্রবীভূত থাকে, কোনো একটা বিশেষ শর্তে যদি তার চেয়েও বেশি দ্রাব দ্রবীভূত করা যায়, তখন সেই দ্রবণটাকে আমরা বলবো অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণের একটা সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে একটা টেস্ট টিউব। এখানে তুমি হাইপো যেটাকে বলা হয়, অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট Na2H2O3, 5H2O, অর্থাৎ হাইপো নিয়েছো। হাইপো নেওয়ার পরে সেটাকে আমি একটা জলগাহে এখানে এই টেস্ট টিউবটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু উত্তপ্ত করব, গরম করব। গরম করলে দেখা যাবে যে এটা পুরোটাই গলে গেছে এবং এই টেস্ট টিউবের মধ্যে হাইপোটা যে দ্রবণ অবস্থাতে রয়েছে, এই দ্রবণটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এখানে যদি আমি একটা আরো দ্রাবের কণা যদি যোগ করে দিই বা দ্রবণটাকে যদি একটু নাড়িয়ে দিই, তাহলে পুরো দ্রবণটা কিন্তু কেলাসে পরিণত হয়ে যাবে। তাহলে অতিপৃক্ত দ্রবণ এটা আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। তাহলে সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ এবং অতিপৃক্ত দ্রবণ। এখানে আরেকটা জিনিস জেনে রাখবে যে সম্পৃক্ত দ্রবণে গাঢ়ত্বটা আর স্থির হয়ে যায়, গাঢ়ত্ব আর বৃদ্ধি করা যায় না। অর্থাৎ যখন সম্পৃক্ত হয়ে যাবে এই যে দ্রবণটা, এই দ্রবণের যে গাঢ়ত্ব, সে গাঢ়ত্ব কিন্তু ফিক্সড। আর অসম্পৃক্ত দ্রবণ সেই দ্রবণকেই বলবো যখন তার গাঢ়ত্বটাকে চেঞ্জ করা যায়, মানে বাড়ানো যায়, অর্থাৎ আরো দ্রাব দ্রবীভূত হওয়ার ক্ষমতা থাকে, তখন সেই দ্রবণটাকে আমরা বলছি অসম্পৃক্ত দ্রবণ। এরপরে এই সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত দ্রবণ কিভাবে করবে? সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত দ্রবণ তুমি কিভাবে রূপান্তর করবে? তাহলে একটা দ্রবণ সম্পৃক্ত আছে, মানে এর গাঢ়ত্ব নির্দিষ্ট আছে। তাহলে এখানে আমি কিভাবে এটাকে অসম্পৃক্ত করব? যদি আমি দ্রাবক আরো ঢেলে দিই, মানে যদি চিনি আর জলের যদি সম্পৃক্ত দ্রবণ থাকে, আমি আরো জল ঢেলে দিলাম, তাহলে কি হবে? দ্রবণটা অসম্পৃক্ত হয়ে যাবে, সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত হয়ে যাবে। দ্রাবক
যোগ করে দিতে হবে দ্রাবক। আর কি উপায়ে করা যাবে? এই সম্পৃক্ত দ্রবণটাকে যদি আমি একটু উত্তপ্ত করি, এটাকে যদি আমি একটু উত্তপ্ত করি, তাহলে আমরা দেখতে পাবো এটাকে উত্তপ্ত করলে এটা কি হবে, এই দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে এই দুটো পদ্ধতি, সম্পৃক্ত দ্রবণ থেকে অসম্পৃক্ত দ্রবণ করার। এরপরে আসছি আমরা অসম্পৃক্ত দ্রবণ থেকে সম্পৃক্ত, অর্থাৎ উল্টোটা। একটা দ্রবণ অসম্পৃক্ত আছে, সেটাকে কিভাবে আমি সম্পৃক্ত করব? অসম্পৃক্ত দ্রবণে যদি আমি আরো দ্রাব ঢেলে দিই, আরো দ্রাব যোগ করো, মানে আরো যদি জল আর চিনি হয় আরো চিনি যোগ করতে হবে। যোগ করতে করতে কি হবে, এক সময় চিনি যখন তলায় থিতে যাবে তখন এটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে দ্রাব যোগ করতে হবে। আর 2 নম্বর কি, একটা অসম্পৃক্ত দ্রবণ আছে মনে করো, এটাকেও যদি আমি উত্তপ্ত করি, এটাকে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে, এর যে দ্রাবকটা বাষ্পীভূত হয়ে যাবে। বাষ্পীভূত হয়ে গেলে তারপরে যখন এক সময় কি হবে, দ্রাবকটা যখনই বাষ্পীভূত হয়ে কমে যাচ্ছে তখন এক সময় দ্রবণটা কিন্তু ওই দ্রাবক দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। তাহলে এখানে উত্তপ্ত করেও আমরা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত দ্রবণে আনতে পারি, দ্রাবকটা বাষ্পীভূত হয়ে যায়। এছাড়াও একটা অসম্পৃক্ত দ্রবণ, এটাকে যদি আমি উত্তপ্ত না করে যদি ঠান্ডা করি, অসম্পৃক্ত আছে এটাকে ঠান্ডা করো, ঠান্ডা করে শীতল করো, তাহলে কি হবে, কোনো এক সময় দেখবে যে এই দ্রবণটার থেকে কিছুটা দ্রাব তলায় জমে যাচ্ছে এবং উপরের দ্রবণটা কিন্তু তখন সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে শীতল করেও আমরা অসম্পৃক্ত দ্রবণ থেকে সম্পৃক্ত দ্রবণে আসতে পারি। একটা দ্রবণ তোমাকে দেওয়া হয়েছে, মনে করো সেই দ্রবণটা তোমাকে চিনতে হবে যে সেটা সম্পৃক্ত দ্রবণ কি অসম্পৃক্ত দ্রবণ কি অতিপৃক্ত দ্রবণ। তুমি কিভাবে চিনবে? তাহলে এই দ্রবণটা ধরো তোমাকে দেওয়া হয়েছে, তুমি কি করবে, একটা তোমার যা যা প্রয়োজন তোমাকে দেওয়া হয়েছে, তাহলে ওই দ্রাবের কোনা তুমি একটা অ্যাড করো, কিছুটা অ্যাড করো। দ্রাবের কোনা অ্যাড করলে যদি দেখা যায় এই দ্রবণের ঘনত্বের পরিবর্তন হচ্ছে, তখন আমরা বলতে পারবো দ্রবণটি হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। ঘনত্বের যদি পরিবর্তন হয় বা গাঢ়ত্বের পরিবর্তন হয়। 2 নম্বর, যদি দেখতে পাও যে গাঢ়ত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন বুঝতে পারবে, মানে তলায় থিতে যাচ্ছে, তখন বুঝতে পারবে যে দ্রবণটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ তো একটা বিশেষ অবস্থায়, তার উদাহরণ আমি আগেই দিয়েছি, যে দ্রাবের কোনা অ্যাড করলে সেটা পুরো দ্রবণটাই কেলাস আকারে হয়ে যেতে পারে। এছাড়া এটার এই দ্রাবটার আকারটা বেড়ে যেতে পারে, এটা অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে দেখা যায়। তাহলে এইভাবে আমরা একটা দ্রবণ সম্পৃক্ত কি অসম্পৃক্ত কি অতিপৃক্ত সেটা আমরা এইভাবে বুঝতে পারি। এরপরে আসছি আমি দ্রাব্যতা। দ্রাব্যতা কি? দ্রাব্যতা হচ্ছে কোন নির্দিষ্ট উষ্ণতায়, উষ্ণতাটা কিন্তু এখানে বলতেই হবে, নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়, তখন 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রাব দ্রবীভূত থাকলে দ্রবণটি সম্পৃক্ত হয়, সেই সংখ্যাটাকে, সেই দ্রাবের আমরা দ্রাব্যতা বলছি, ওই দ্রাবকে ওই দ্রাবের দ্রাব্যতা। যেমন ধরো একটা উদাহরণ হিসাবে নিতে পারি যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা 36 বলতে কি বোঝায়, তখন আমরা বলবো যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম
এখানে জলে দিতে হবে। জলে NaCl 100 গ্রাম জলে 36 গ্রাম NaCl দ্রবীভূত হলে দ্রবণটি সম্পৃক্ত হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে NaCl এর দ্রাব্যতা 36 বলতে বোঝায় যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে 36 গ্রাম NaCl দ্রবীভূত হলে দ্রবণটি সম্পৃক্ত হয়। তাহলে এখান থেকে আমরা আর এই দ্রাব্যতার কোনো একক নেই, দ্রাব্যতা একটা সংখ্যা মাত্র, অর্থাৎ দ্রাব্যতা সমান দ্রবণে দ্রাবের পরিমাণ বাই দ্রবণে দ্রাবকের পরিমাণ ইন্টু 100। অর্থাৎ দ্রাব্যতার যে সমীকরণটা আমরা পাচ্ছি, দ্রাব্যতা সমান দ্রবণে দ্রাবের পরিমাণ বাই দ্রবণে দ্রাবকের পরিমাণ ইন্টু 100। এখানে পরিমাণ মানে গ্রাম, একক, এটার গ্রাম কেটে গেল, তাহলে দ্রাব্যতার কোনো একক নেই, একটা সংখ্যা মাত্র। যেমন আমরা এখান থেকে বললাম যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে NaCl এর দ্রাব্যতা 36। এরপরে আমরা আসছি দ্রাব্যতা লেখ। দ্রাব্যতা লেখ বলতে কি বোঝায়? এই লেখচিত্রে আমরা x অক্ষ বরাবর যদি আমরা উষ্ণতা এটাকে প্লট করি, আর এদিকে দ্রাব্যতা y অক্ষ বরাবর প্লট করি, তার বিভিন্ন কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের যে লেখচিত্রগুলো পাবো। যেমন ধরো এখান থেকে আমরা এটা ধরো 10, দ্রাব্যতা 20, 30, এদিকে উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এদিকে ধরো 40 দ্রাব্যতা। তাহলে বিভিন্ন পদার্থের আমরা এরকম দ্রাব্যতা লেখচিত্র পাবো। যেমন পটাশিয়াম নাইট্রেট KNO3, এরকম আমরা একটা গ্রাফ পাবো, লেখচিত্র পাবো। আবার মানে এটা কি দেখতে পাচ্ছি আমরা, যত উষ্ণতা বাড়ছে দ্রাব্যতাও কিন্তু বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে উষ্ণতার সঙ্গে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, সেরকম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3। আবার আমরা দেখতে পাবো গ্লোবাস সল্ট। গ্লোবাস সল্ট যার সংকেত হচ্ছে তোমার Na2SO4, 10H2O। তাহলে গ্লোবাস সল্ট, তার ক্ষেত্রে আমরা গ্রাফ যেটা পাবো সেটা হচ্ছে প্রথমে বাড়ছে, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা বাড়লো, তারপরে কিন্তু উষ্ণতা যত বাড়বে দ্রাব্যতা কমে যাচ্ছে। এবং এটা যদি আমরা দেখি একটা মোটামুটি 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত গ্লোবাস সল্টের দ্রাব্যতা বাড়ে, তারপরে কমতে থাকে। কেন বাড়ে না, এই যে গ্লোবাস সল্টে যে কেলাস জলগুলো আছে, এই কেলাস জলগুলো থাকার জন্য এর দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পায়, এবং এরপরে যে গ্রাফটা পাচ্ছি এটা কিন্তু অনার্দ্র Na2SO4। এখানে আর কেলাস জল নেই, কেলাস জলটা এই তাপমাত্রাতেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে এখানে অনার্দ্র Na2SO4 এর জন্য দ্রাব্যতা কিন্তু কমে যাচ্ছে।
তারপরে যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা প্রায় এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, সামান্য একটু কমে, প্রায় সমান্তরাল, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিন্তু দ্রাব্যতার খুব একটা পরিবর্তন হয় না। আবার চুনের ক্ষেত্রে দেখবে দ্রাব্যতা কি হয়, একটু কমতে থাকে। তাহলে এটা হচ্ছে CaOH এর হোল 2। তাহলে কলি চুনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত উষ্ণতা বাড়বে দ্রাব্যতা কিন্তু কমে যায়। তাহলে বিভিন্ন কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে কিরূপ পরিবর্তিত হয় সেটা আমরা এই দ্রাব্যতা লেখচিত্রের সাহায্যে জানতে পারি। এর বিভিন্ন উপযোগিতা আছে। দ্রাব্যতা লেখের উপযোগিতা কি? বিভিন্ন উপযোগিতা আছে। যেমন ধরো আমরা বিভিন্ন কঠিন পদার্থের যে দ্রাব্যতা লেখচিত্রটা পাচ্ছি আমরা তুলনা করতে পারছি। বিভিন্ন কঠিন পদার্থের তাদের দ্রাব্যতা উষ্ণতার পরিবর্তনের সাথে সাথে কিরূপ পরিবর্তন হয়, যেমন KNO3 বেড়ে যায়, গ্লোবাস সল্টের প্রথমে বাড়ে তারপরে কমে, NaCl এর একই থাকে, আবার পলিচুনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা কমে যাচ্ছে। তাহলে বিভিন্ন পদার্থের দ্রাব্যতা আমরা পারস্পরিক তুলনা করতে পারছি। 2 নম্বর, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পদার্থের যে দ্রাব্যতা লেখচিত্র পাচ্ছি, তাহলে আমরা পরীক্ষা না করে বিভিন্ন উষ্ণতায় তার দ্রাব্যতা কত সেটা মনে করো যে এখানে তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় KNO3 দ্রাব্যতা কত, তাহলে এখান থেকে আমি এখানে তুললাম, এখানে দেখে নিলাম কত, তাহলে এই অংশটা হচ্ছে দ্রাব্যতা। তাহলে পরীক্ষা না করে আমরা কেবলমাত্র লেখচিত্র থেকে আমরা বলে দিতে পারবো। সুতরাং এই আর 3 নম্বর কি, যেমন দুটো পদার্থের লেখচিত্র যেগুলো রয়েছে এটাকে আমি যদি ঠান্ডা করলে কোন পদার্থটা দ্রবণ থেকে আগে পৃথক হবে সেটা আমরা এখান থেকে জানতে পারবো দ্রাব্যতা লেখচিত্র থেকে। মানে আগে অধক্ষিপ্ত হবে, মানে যদি দুটো পদার্থের একটা মিশ্র দ্রবণ থাকে এটাকে যদি আমি ঠান্ডা করি কোনটা আগে অধক্ষিপ্ত হবে, মানে কেলাস আকারে জমা পড়বে নিচে, সেটা আমি দ্রাব্যতা লেখচিত্র থেকেই তুলনা করে বলতে পারবো। তাহলে এই দ্রাব্যতা লেখচিত্রের উপযোগিতা খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে পড়বে। এখান থেকে ছোট ছোট অঙ্ক দিতে পারে, দ্রাব্যতার অঙ্ক, যেমন ধরো দ্রাব্যতার অঙ্ক দিতে পারে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধরো 50 গ্রাম জলে ধরো 60 গ্রাম, 50 গ্রাম জলে ধরো 30 গ্রাম KNO3 দ্রবীভূত আছে এবং দ্রবণটি সম্পৃক্ত বলা আছে। তাহলে KNO3 দ্রাব্যতা কত যদি বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা কিভাবে বের করব? দ্রাব্যতার যে আমরা দিয়েছিলাম সেটা এখানে কি ছিল, দ্রবণে দ্রাবের পরিমাণ, তাহলে দ্রবণে দ্রাবের পরিমাণ কত? দ্রাবের পরিমাণ হচ্ছে আচ্ছা এটা 50 গ্রাম, এটা ধরো দ্রবণে দেওয়া আছে 50 গ্রাম দ্রবণে 30 গ্রাম KNO3 দ্রবীভূত আছে। তাহলে এখানে 30 গ্রাম হচ্ছে দ্রাবের পরিমাণ বাই দ্রাবকের পরিমাণটা কত হবে, এটা দ্রবণ, তাহলে 50 বিযুক্ত 30
ইন্টু 100। তাহলে দ্রাব্যতা আমরা এইভাবে বের করে নিতে পারবো। ছোট ছোট অঙ্ক এখান থেকে এইভাবে দিতে পারে, এগুলো কিন্তু করে থাকে। এরপর এই দ্রাব্যতার উপর যেমন ধরো তরল পদার্থে গ্যাস দ্রবীভূত আছে, তাহলে গ্যাসের দ্রাব্যতা কি হবে? একটা নির্দিষ্ট পরিমাণ তরল পদার্থে গ্যাস দ্রবীভূত করছে। গ্যাস দ্রবীভূত করলে কি হবে? এখানে উষ্ণতা বৃদ্ধি করলে, উষ্ণতা যদি আমি বাড়াই, উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে? তরলে গ্যাসের দ্রাব্যতা কমে যাবে। কারণ এরকম জলে যে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন থাকে, যদি আমি জলটাকে একটু গরম করি, তাহলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা বেরিয়ে যাবে। তার মানে গ্যাসের দ্রাব্যতা কমবে, গ্যাসের দ্রাব্যতা কমে যাবে। উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের দ্রাব্যতা কমে যায়। আর যদি চাপ বৃদ্ধি করি, তখন কি হবে? ওই তরলে গ্যাসের দ্রাব্যতা বাড়বে। তাহলে যেমন ধরো ওই যে তোমরা যে খাও থামস আপের বোতলে কি হয়? মিষ্টি জলে সেখানে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা থাকে উচ্চ চাপে। যখনই তোমরা ছিপিটা খুলে দাও, তখন কি হয়? চাপটা কমে গেলে তখন গ্যাসটা বেরিয়ে যায়। তাহলে চাপ বাড়ালে গ্যাসের দ্রবীভূত দ্রাব্যতাটা বাড়বে, আর চাপ কমালে গ্যাসের দ্রাব্যতা কমবে। তাহলে আজ এই দ্রবণ এবং দ্রাব্যতা সম্পর্কে তোমাদের আলোচনা করলাম। তোমরা ভালো করে জিনিসটা বাড়িতে আরো ভালো করে এগুলো দেখবে বইটা, তারপরে তোমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে।